পলাশপুর রেল স্টেশনে রাত্রি 2:10 একটা ট্রেন থামে। অত রাতের ট্রেন বলেই তাতে পলাশপুর থেকে কোনো যাত্রী ওঠে না। কোনো কোনো দিন ট্রেনটা 2-3 ঘন্টা লেট করে। আস্তে আস্তে ভোর হয়। কে সারা রাত স্টেশনে বসে থাকতে চায়? হঠাৎ বিশেষ প্রয়োজনে রতনকে কলকাতায় যেতেই হবে, তাই সে ওই ট্রেনের টিকিট কিনেছে। বেশি রাত হয়ে গেলে সাইকেল রিক্সা পাওয়া যায় না, তাই সে রাত 12টার মধ্যে স্টেশনে চলে এলো। ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে আর কেউ নেই। বেশ হাত পা ছড়িয়ে থাকা যায়, ইচ্ছে করলে বইও পড়া যায়। এই সময় স্টেশনকে ঘুমন্ত মনে হয়। কুলি কিংবা পান বিড়িওয়ালারাও ঘুমায়। রতন একখানা বই খুলে করছে। এই সময় দরজা ঠেলে একজন মধ্যবয়সী লোক ঢুকলো। পাজামা আর পাঞ্জাবি পরা, চোখে মোটা প্রেমের চশমা, মাথায় অল্প টাক। লোকটিকে যেন একটু চেনা চেনা মনে হলো, কিন্তু কোথায় দেখেছে মনে করতে পারল না রত। সে আবার বই পড়তে লাগলো। একটু পরে লোকটি গলা খাকরি দিয়ে রতনের কাছে এসে বসে পড়ল। বলল, আমি কি আপনার কাছে একটু বসতে পারি? রতন একটা চামড়ার ব্যাগ এনেছে, সেটা তার পায়ের কাছে রাখা। ব্যাগটার দিকে তাকিয়ে একবার চোখ বুলিয়ে নিয়ে সে বলল, হ্যাঁ বসুন না। যদিও মনে মনে সে একটু অবাক হলো। এত বড় ঘর, অনেকগুলি চেয়ার থাকতেও লোকটি তার কাছে এসে বসতে চায় কেন? লোকটি বলল, রাত্রিবেলা একা একা থাকতে আমার ভয় হয়। আমি বিপিন চৌধুরী, আগে মেমোরি কোর্টে জাজ ছিলাম। এই লোকটি একজন জজ সাহেব শুনে রতনের খানিকটা সম্ভ্রম হলো। জজদের কত ক্ষমতা! ইচ্ছে করলেই মানুষকে জেলে ভরে দিতে পারে, এমনকি ফাঁসিও দিয়ে দিতে পারে। যেন রতনের মনের কথাটা বুঝতে পেরেই বিপিন চৌধুরী বললেন, জজের চাকরি বড় বিপদের চাকরি, সেজন্য আমি তাড়াতাড়ি রিটায়ার করেছি। কিন্তু বিপদ আমায় তবু ছাড়ছে না। রতন কৌতূহলী হয়ে ভদ্রলোকের দিকে তাকিয়ে রইল। বিপিন চৌধুরী বলল, এ চাকরিতে মানুষকে কত রকম শাস্তি দিতে হয়। অনেক সময় নির্দোষ লোকও শাস্তি পায়, তা অস্বীকার করছি না। উকিলরা এমনভাবে মামলা সাজায় যে মাথা ঘুরিয়ে যায়। একবার কি হয়েছিল জানো? বিপিনবাবু একটা সিগারেট ধরিয়ে প্যাকেটটা এগিয়ে দিয়ে বলল, খাবে? রতন দুদিকে মাথা নেড়ে বলল, না, আমি খাই না। সিগারেটের ধোঁয়ার গন্ধ তার খারাপ লাগে, কিন্তু এখন গল্প শোনার লোভে ভদ্রলোকের দিকে চেয়ে রইল। বিপিনবাবু বলল, একবার নকুল বিশ্বাস নামে একজন লোকের বিরুদ্ধে মামলা চলছিল। লোকটি খুব শক্তপোক্ত চেহারার, চোখ দুটো দেখলেই ভয় করে। ওর নামে খুনের মামলা। রাগের মাথায় এক বন্ধুকে খুন করে ফেলেছে, তাও খুব বীভৎসভাবে। একটা পাথর দিয়ে ঠুকে মাথাটা একেবারে ছাতো করে দিয়েছে। লোকটি অবশ্য অস্বীকার করেছে নিজের দোষ, বারবার বলেছে যে পুরো ব্যাপারটাই সাজানো, মেরেছে অন্য এক বন্ধু, ওর নামে দোষ চাপিয়েছে। এমন কথা তো অনেকেই বলে। 7 জন লোক সাক্ষী দিল নকুলের বিরুদ্ধে। ওর বাড়িতে একটা রক্তমাখা জামাও পাওয়া গেছে। তাই নকুলকে ফাঁসির হুকুম দিতেই হলো। তখন নকুল রাগের চোটে কটগড়া ধরে ঝাঁকাতে লাগলো এবং আমার দিকে হিংস্রভাবে তাকিয়ে চেঁচিয়ে বলল, জজ সাহেব, তুমি তুমি আমাকে বিনা দোষে ফাঁসিতে পাঠাচ্ছ। তোমায় তোমায় আমি ছাড়বো না। একদিন না একদিন ঠিক এসে তোমার এই গলা টিপে মারবো। আমার আমার হাতেই আমার হাতেই তুমি মরবে। রতন জিজ্ঞাসা করল, আচ্ছা, লোকটির কি সত্যি ফাঁসি হয়েছিল? অনেক ফাঁসির আসামি তো ছাড়া পেয়ে যায়। বিপিন বাবু বলল, নকুল ছাড়া পায়নি। আপিল করেছিল, কিন্তু সুবিধে হয়নি। 1 বছর বাদে নকুলের ফাঁসি হয়ে গেল। কেউ তার ডেড বডি নিতে আসলো না, তাই
জেলের লোকেরাই পুড়িয়ে ফেলে। নকুল কিন্তু আমার পিছু ছাড়েনি। আমি চাকরিতে ইস্তফা দিয়ে অন্য জায়গায় চলে এসেছি, তাও সে আমার পিছন ছাড়েনি। রতন বলল, তার মানে সে মরে গেছে তবুও কি করে? তার আত্মা অন্য মানুষের রূপ ধরে আসে, দুবার আমার গলা টিপে ধরেছে। রতন এবার হেসে উঠে বলল, ভূতের গল্প? আপনি বুঝি ভূত বিশ্বাস করেন? আগে করতাম না, এখন তো বিশ্বাস না করে উপায় নেই। তিনবার সে আমায় আক্রমণ করেছে। অন্য লোক এসে পড়ায় বেঁচে গেছি। রাত্রিরে আমি একা একা কোথাও যাই না। নেহাত আমার মেয়ের অসুখের খবর পেয়ে যাচ্ছি। রতন বলল, হ্যাঁ, এখানে ভূত আসবে না, আপনার চিন্তার কিছু নেই। বিপিন বাবু হাত দিয়ে পাশে কি যেন খুঁজতে লাগলো। আপন মনে বলল, ও, চশমাটা কোথায় গেল? কোথায় যে রাখলা? রতন বলল, ওই তো ওই পাশের চেয়ারে রেখেছে। বিপিন বাবু এবার চশমাটা পেয়ে চোখে লাগিয়ে বলল, চশমা ছাড়া কিছু দেখতে পাই না। একবার নকুল এসে গলা টিপে ধরার পর চোখ দুটো বেশি খারাপ হয়ে গেছে। এই সময় আরেকজন লোক ঢুকলো। রোগা পাতলা চেহারা, সঙ্গে কোনো মালপত্র নেই। বসলো গিয়ে একটু দূরের চেয়ারে। বিপিন বাবু ফিসফিস করে বললেন, সাবধান, এ হতে পারে। রতন জিজ্ঞাসা করল, আপনার সেই নকুলের বয়স কত ছিল? 42। এর তো অনেক কম বয়স, 30-এর বেশি হবে না। তাতে কি, নকুলের আত্মা ওর শরীরে ঢুকে পড়তে পারি। রতন অবিশ্বাসীর মতো হাসি দিয়ে নতুন লোকটির দিকে আর চোখে তাকালো। নিতান্তই নিরীহ চেহারার, তবে ফার্স্ট ক্লাসের যাত্রী বলে মনে হয় না। লোকটি ওদের উদ্দেশ্যে বলল, ট্রেন বোধহয় লেট হবে, আপনারা ঘুমিয়ে নিতে পারে। রতনের অবশ্য ঘুমোবার একটুকু ইচ্ছে নেই। সে আবার বই খুলল। নতুন লোকটি একটু পরে বাথরুমে যাওয়ার জন্য উঠে দাঁড়ালো। সেদিকে কয়েক পা গিয়ে ঝপ করে মাটিতে পড়ে গেল। মুখ দিয়ে গো গো শব্দ করতে লাগলো। মৃগী রোগীদের এরকম হয়। রতন লোকটির কাছে গিয়ে জিজ্ঞাসা করল, এই যে, কি হলো, কি হলো আপনার? উত্তর না দিয়ে সে তখনও এরকম শব্দ করে যেতে লাগলো। রতন বলল, মুখে চোখে জল দিতে হবে। সঙ্গে সঙ্গে লোকটি যেন জ্ঞান ফিরে পেল। কটমট করছে তার চোখ দুটো। বিপিন চৌধুরীর দিকে তাকিয়ে বলল, ওই ওই সেই জজ সাহেবটা না? আজ আজ তবে শেষ করবই আমি। নকুল বিশ্বাসের কথার খেলাপ হয় না। রতন কিছু বোঝার আগেই সে লাফিয়ে উঠে বিপিন চৌধুরীর গলা টিপে ধরল। বিপিন চৌধুরী আত্মকণ্ঠে বলতে লাগলো, বাঁচাও, ও ভাই, বাঁচাও আমাকে, এ মেরে ফেলবে। রতনের বিস্ময়ের ঘোর কাটতে খানিকটা সময় লাগলো। সত্যি সত্যি এরকম হয়। এই নিরীহ চেহারার লোকটি শরীরে নকুল বিশ্বাস নামে এক খুনির আত্মা ভর করেছে। রতন পিছনের দিকে লোকটাকে টেনে ছাড়াবার চেষ্টা করল। অমনি লোকটা বিপিন চৌধুরীকে ছেড়ে উল্টো দিকে আচমকা এক ধাক্কা মারল রতনকে। তাল সামলাতে না পেরে রতন পড়ে গেল মাটিতে। সেই লোকটি রতনের বুকে চড়ে গলা টিপে ধরল। বিপিন চৌধুরী এই পাকে দৌড়ে পালালো ঘর থেকে। বুকের ভেতরটা আঁকু পাকু করছে রতনের। এবার সে দারুণ ভয় পেয়ে গেছে। ভূতের সঙ্গে কি করে লড়াই করবে? সে কাতর গলায় বলল, আমাকে আমাকে মারছ কেন? আমি তো কোনো দোষ করিনি। লোকটি অমনি হাত আলগা করে বলল, হ্যাঁ তাই তো, তোমায় মারবো কেন? সে বেটা পালালো কোথায়? লোকটি রতনকে ছেড়ে দিয়ে তীরের মতো গেল বিপিন চৌধুরীকে ধরতে। মুক্তি পেয়ে রতন হাঁপাতে লাগলো। বাপরে বাপ, খুব জোর বাঁচা গেল। এসব কি ভূতরে কাণ্ড! দারুণ তেষ্টা পেয়ে গেছে। চামড়ার ব্যাগটায় জলের বোতল আছে। সেই ব্যাগটার দিকে হাত বাড়াতে সে আবার চমকে উঠল। ব্যাগটা নেই সেখানে।
ঘরের মধ্যে কোথাও নেই। তারপর প্যান্টের পকেটে হাত দিয়ে দেখলো মানি ব্যাগও নেই। তার মানে সবটাই সাজানো, সবটাই অভিনয়, ভুটটুট কিছু নয়। বিপিন চৌধুরী নামের লোকটা কালো ব্যাগটা তুলে নিয়ে পালিয়েছে, আর ধস্তাধস্তির সময় অন্য লোকটা পকেট থেকে তুলে নিয়েছে মানি ব্যাগ। মানি ব্যাগে বেশি টাকা ছিল না, কালো ব্যাগটায় ছিল 50,000 টাকা। শিগগির তার দাদার মেয়ের বিয়ে, বাবা সেই জন্য টাকাটা ব্যাংক থেকে তুলে রতনের হাতে পাঠাচ্ছিলেন। বিপিন চৌধুরী ব্যাংকে ঘোরাঘুরি করে দেখে কে কত টাকা তোলে। রতন যে আজ ট্রেনের কলকাতায় যাবে তাও কোনো রকমে জেনেছে। এখন কি হবে? এখন তো তাদের ধরা অসম্ভব। নিশ্চয়ই মিলিয়ে গেছে বাইরের অন্ধকারে। পুলিশকে একটা খবর দিতে হবে। তাতেও কি কিছু লাভ আছে? রতনের মনটা খুব ভেঙে পড়ল। হঠাৎ নজরে পড়ল মাটিতে বিপিন চৌধুরীর চশমা করে আছে। যদি সেটা পুলিশের কোনো কাজে লাগে, সেই ভেবে চশমাটা তুলে নিল। তারপর দরজার কাছে এসে দাঁড়ালো। ট্রেন আসার আর দেরি নেই, তাই স্টেশন জেগে উঠেছে। রতন দেখল এক জায়গায় একটা ছোট্ট খাট্ট ভিড়, মাঝখানে যেন কিছু একটা রয়েছে। সে দৌড়ে গেল সেদিকে। আবার আবার চমকে উঠল। মাটিতে পড়ে আছে বিপিন চৌধুরী নামে সেই লোকটি, পাশেই তার চামড়ার কালো ব্যাগটা। একজন বলল, এই লোকটি ব্যাগ হাত নিয়ে ছুটছিল, একটা পাথরে পা লেগে ছিটকে পড়ে অজ্ঞান হয়ে গেছে, মাথায় চোট লেগেছে খুব। দুজন লোক তার চোখে মুখে জল ছিটিয়ে দিচ্ছে। রতন বুঝল চশমার ব্যাপারে লোকটি সত্যি কথাই বলেছিল। চোখে ভালো দেখতে পায় না, তাই হোঁচট খেয়েছে। একটু পরে লোকটির জ্ঞান ফিরে এলো, চোখ মেলে তাকালো। ভিড় ঠেলে একেবারে সামনে গিয়ে রতন চশমাটা দোলাতে দোলাতে বলল, এই যে নকল জজ সাহেব, তোমার সত্যিকারের নামটা কি বলো তো? লোকটি হাউ মাউ করে কেঁদে উঠে বলল, আমার নাম আমার নাম নকুল বিশ্বাস। আমাকে যাই শাস্তি দাও, ফাঁসি দিও না, ফাঁসি দিও না। এতক্ষণ আপনারা শুনছিলেন বিখ্যাত লেখক সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা বিপিন বাবু চশমা। এপিসোডটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরের পর্বে নতুন কোনো গল্পের সঙ্গে।